হ্যালো ভিউয়ার্স, আজ আমি ক্লাস 9 বাংলার যে চিঠি তোমাদের যে গল্পটা রয়েছে সেখান থেকে আমি তোমাদের পড়াটা ভালো করে বুঝিয়ে দেবো এবং ভালো করে পড়িয়ে দেবো। ঠিক আছে, তো চিঠিটা ভালো করে তোমরা দেখে নাও। লেখককে স্বামী বিবেকানন্দ। চিঠি গল্প শুরু করার আগে তোমাদের একটা কথা বলি। কথাটা হচ্ছে, ভিডিওটা প্রথম থেকে শেষ পর্যন্ত দেখবে এবং আমার এই ভিডিও চলাকালীন তোমরা কিন্তু অবশ্যই তোমাদের টেক্সট বুকটা খুলে বসবে। ঠিক আছে, এবং পড়াটা পরপর বুঝে নেবে। ওকে, তো চলো শুরু করছি। চিঠি গল্প শুরু করার আগে তোমাদেরকে উৎসটা দেখিয়ে দিই। কি রয়েছে দেখো, পাঠ্য চিঠি প্রবন্ধটি স্বামী বিবেকানন্দের বাণী ও রচনা সমগ্রের 7ম খণ্ডে আছে। এই গ্রন্থের এটি 360তম চিঠি। ঠিক আছে, উদ্বোধন কার্যালয় থেকে প্রকাশিত পত্রাবলী স্বামী বিবেকানন্দ গ্রন্থের চিঠিটি স্বামীজি ইংরেজি ভাষায় লিখেছিলেন। কত পৃষ্ঠায়? 585 পৃষ্ঠায়। তার ইংরেজি চিঠিগুলো আবিষ্কারক মেরি লুই বার্গ। তাহলে ইংরেজি যে চিঠিগুলো তার আবিষ্কারককে মেরি লুই বার্গ। ঠিক আছে, কমপ্লিট ওয়ার্কস অফ স্বামী বিবেকানন্দ বইয়ের 8ম খণ্ডে মূল ইংরেজি চিঠিটি পাওয়া যায়। এটাই হচ্ছে তার উৎস। ওকে, এটা ভালো করে খাতায় নোট করে রাখবে, তাহলে তোমাদের সুবিধা হবে। তো দেখো, এই চিঠি যে তোমাদের যে গল্পটা রয়েছে, এখানে কবি স্বামী বিবেকানন্দ ঠিক কী বোঝাতে চেয়েছেন এবং কি বলতে চেয়েছে সেটা আমরা আগে জানবো। ঠিক আছে, দেখো, 1897 খ্রিস্টাব্দের 29শে জুলাই ভারতের আলমোড়া থেকে মিস মার্গারেট নোবেলকে লেখা চিঠিতে স্বামী বিবেকানন্দ তাকে ভারতবর্ষে গঠনমূলক কাজ করতে আসার জন্য স্বাগত জানান। কাকে না? ওই মার্গারেট নোবেলকে। ঠিক আছে, এর পাশাপাশি ভারতবর্ষের প্রাকৃতিক ও সামাজিক প্রতিকূলতা, শ্বেতাঙ্গদের প্রতি ভারতীয়দের যে মনোভাব কেমন, তাও তিনি কি করেছিলেন এই চিঠিতে জানিয়েছেন। ঠিক আছে, প্রসঙ্গক্রমে এদেশে কাজ করতে আসার পর মিস নোবেল কর্মপ্রণালী কেমন হবে সে বিষয়েও চিঠিতে আলোকপাত করেছেন স্বামীজি। স্টাডি সাহেবের চিঠি পড়ে স্বামীজি জেনেছেন মিস নোবেল ভারতে আসতে এবং ভারতবর্ষের পরিস্থিতি সচক্ষে দেখতে খুবই আগ্রহী। এছাড়াও স্বামীজি মিস মুলারের কাছে নোবেলের সম্পর্কে যা শুনেছেন তাতে তার মনে হয়েছে যে সমগ্র বিষয়টি নিয়ে সরাসরি মিস নোবেলকে চিঠি লেখাই শ্রেয়। স্বামীজির দৃঢ় বিশ্বাস যে ভারতের কাজে মিস নোবেলের এক বিরাট ভবিষ্যৎ রয়েছে। ভারতবর্ষের নারী সমাজের উন্নতির জন্য যেরূপ নারীর প্রয়োজন মিস নোবেলের উপস্থিতি সেই প্রয়োজন মেটাবে বলে তিনি আশা করেন। মিস নোবেলের শিক্ষা, তার ঐকান্তিকতা, পবিত্র মনোভাব, অসীম ভালোবাসা এবং চারিত্রিক দৃঢ়তা এবং সর্বোপরি তার ধমনীতে বয়ে যাওয়া যে কেলকিক রক্ত, ঠিক আছে, সেই কেলোটিক রক্তের জন্য তাকেই বিশেষ প্রয়োজন বলে স্বামীজি মনে করেন। অর্থাৎ তিনি ভারতবর্ষের জন্য যে কতটা কি করতে পারবেন সেটা স্বামী বিবেকানন্দ বুঝতে পেরে গেছিলেন। ঠিক আছে, ভারতবর্ষের উন্নতির জন্য তাকেই এখন স্বামীজির প্রয়োজন। এটা ভেবে তিনি কি করেছেন, মার্গারেট নোবেলকে তিনি চিঠি লিখেছেন তাকে স্বাগতম করার জন্য। বোঝা গেল? এদেশের কাজের জন্য মিস নোবেল এসে পৌঁছানোর আগেই স্বামীজি তাকে দেশের সামগ্রিক পরিস্থিতি কি করেছেন জানিয়েছেন, যে দেশের কি পরিস্থিতি চলছে সেটা সবই তিনি তাকে জানিয়েছিলেন। স্বামীজি তাকে একথাও জানিয়েছেন যে তিনি ভারতবর্ষে নিজের প্রভাব অনুযায়ী সব রকম নোবেলকে কি করবেন, সাহায্য করবেন। অর্থাৎ স্বামীজি কিন্তু নোবেলকে সাহায্য করবেন। কাজ শুরু করার আগে তিনি সেই বিষয়ে মিস নোবেলকে গভীরভাবে চিন্তা করার কথা জানিয়েছেন। একই সাথে স্বামীজি মিস নোবেলকে লিখেছেন, যদি মিস নোবেল তার কাজে ব্যর্থ হন কিংবা কাজে কখনো তার বিরক্তি আসে, তাহলেও তিনি সবসময় স্বামীজিকে তার পাশেই পাবেন। বোঝা গেল? এই চিঠিতে তিনি সব রকম কথা লিখে দিয়েছেন। প্রসঙ্গত স্বামীজি নোবেলকে নিজের পায়ে দাঁড়ানোর অর্থাৎ স্বাবলম্বী হওয়ার কথাও জানিয়েছেন। এদেশে এসে যেন মিস নোবেল কখনোই মিস মুলার কিংবা অন্য কারো আশ্রয় গ্রহণ না করেন, কারো সাহায্য যেন না নেন, সেই বিষয়ে তাকে সতর্ক করেছেন স্বামীজি। মিস মুলারের মনোভাবের সমালোচনা করে স্বামীজি জানিয়েছেন যে দুর্ভাগ্যক্রমে এই ধারণা ছেলেবেলা থেকেই তার মাথায় ঢুকেছে যে তিনি আজন্ম নেত্রী, আর দুনিয়াকে উলটপালট করে দিতে টাকা ছাড়া অন্য কিছুর প্রয়োজন নেই। এই মনোভাবের কারণেই তার সঙ্গে মানিয়ে চলা অসম্ভব বলে স্বামীজি মনে করেন। এরপর চিঠিতে উঠে এসেছে সেভিয়ার দম্পতির কথা। ভারতে এসে নারীকুলের রত্ন স্নেহময়ী মিসেস সেভিয়ার এবং মিস্টার সেভিয়ার ভারতীয়দের ঘৃণা না করে তাদের পাশে দাঁড়িয়েছেন, কিন্তু তারা এখনও তাদের কাজের পদ্ধতি স্থির করতে পারেননি। মিস নোবেল ভারতে এসে তার কাজে এদের পাশে পেতে পারেন বলে স্বামীজি জানিয়েছেন, যে এদেরকে আপনি পাশে নিতে পারেন। আমেরিকার সংবাদে স্বামীজি জেনেছেন যে তার দুজন বন্ধু মিস
লাউড এবং বস্টনের মিসেস বুল আসন্ন শরৎকালে ভারত পরিভ্রমণে আসবেন। যেহেতু তারা ইউরোপ হয়েই ভারতবর্ষে আসবেন, সেহেতু স্বামীজি মিস নোবেলকে তাদের সঙ্গী হওয়ার পরামর্শ দিয়েছেন। এতে তার দীর্ঘ পথ পাড়ি দেওয়ার ক্লান্তি দূর হতে পারে। মানে এদেরকে তিনি কি বলছেন, পাশে নিতে পারেন। নোবেলকে তিনি জানাচ্ছেন যে এরা ভালো মানুষ, এদেরকে আপনি পাশে নিতে পারেন। শেষে স্বামীজি আবার মিস্টার স্টাডির চিঠির কথা উল্লেখ করে জানিয়েছেন তার চিঠিটি অত্যন্ত শুষ্ক এবং প্রাণহীন। লন্ডনের কাজ ব্যর্থ হওয়ায় মিস্টার স্টাডি যে যথেষ্ট হতাশ, চিঠিটি পড়ে তা বুঝতে স্বামীজির অসুবিধা হয়নি। এরপর মিস নোবেলকে অনন্ত ভালোবাসা জানিয়ে স্বামীজি তার চিঠিটা কি করেছেন, শেষ করেছেন। তাহলে এই হচ্ছে চিঠি যে তোমাদের গল্পটা রয়েছে তার মেন বিষয়বস্তু। এবার আমরা গল্পটা পড়বো, তাহলেই বুঝতে পারবো জিনিসগুলো, তাই না? তো চলো শুরু করছি। দেখো রয়েছে আলমোড়া 29 জুলাই 1897 সাল। কল্যাণীয়া মিস নোবেল মার্গারেট নোবেলকে চিঠি লিখছেন। স্টাডির একখানি চিঠি কাল পেয়েছি। স্টাডিটাকে তোমাদের মাথায় প্রশ্ন আসতে পারে। স্টাডি হচ্ছে মিস্টার টি স্টাডি ছিলেন স্বামী বিবেকানন্দের ইংরেজি ভক্তদের অন্যতম। ভারতে থাকাকালীন তিনি আলমোড়ায় তপস্যা করেন। ইংল্যান্ডে বেদান্ত প্রচারে স্বামীজির সহায়ক ছিলেন মিস স্টাডি। বোঝা গেল, অর্থাৎ মিস্টার স্টাডি। ওকে, তাতে জানলাম যে তুমি ভারতে আসতে এবং সব কিছু চাক্ষুষ দেখতে দৃঢ় সংকল্প। মানে স্টাডি চিঠিতে তিনি জানতে পেরেছেন যে মিস নোবেল কিন্তু ভারত নিয়ে আর কি খুব ভাবেন। কাল তার উত্তর দিয়েছি। কিন্তু মিস মুলারের কাছ থেকে তোমার কর্মপ্রণালী সম্বন্ধে যা জানতে পারলাম তাতে এ পত্রখানিও আবশ্যক হয়ে পড়েছে। মানে মিস মুলারের কাছ থেকে তিনি এই মিস নোবেলের কথা কি করেছেন, জানতে পেরেছেন, এবং সে জানার পরে তিনি এই চিঠিটা লিখতে খুবই আবশ্যক হয়ে পড়েছেন। মনে হচ্ছে সরাসরি তোমাকে লেখা ভালো। তোমাকে খোলাখুলি বলছি, এখন আমার দৃঢ় বিশ্বাস হয়েছে যে ভারতের কাজে তোমার এক বিরাট ভবিষ্যৎ রয়েছে। ভারতের জন্য, বিশেষত ভারতের নারী সমাজের জন্য পুরুষের চেয়ে নারীর একজন প্রকৃত সিংহীর প্রয়োজন। সিংহী বলতে অর্থাৎ মহিলাকে বোঝানো হয়েছে, তাই তো? সিংহের স্ত্রীকে সিংহী বলা হয়। তো এখানে মিস নোবেলকেই কিন্তু সিংহী হিসেবে ব্যাখ্যা দেওয়া হয়েছে। তোমার শিক্ষা, ঐকান্তিকতা, পবিত্রতা, অসীম ভালোবাসা, দৃঢ়তা, সর্বোপরি তোমার ধমনীতে প্রবাহিত কেল্টিক রক্তের জন্য তুমি ঠিক সেইরূপ নারী যাকে আজ প্রয়োজন। বোঝা গেল? অর্থাৎ এখানে স্বামী বিবেকানন্দ তাকে বলছে যে তুমি সব দিক দিয়ে আর কি পরিপূর্ণ, যেগুলো স্বামী বিবেকানন্দ চাইছেন একটা ভারতবর্ষ দেশের জন্য, মানে ভারতের জন্য যেরকম একটা নারীকে প্রয়োজন ভারতের উন্নতির জন্য, সেই রকম নারীর সমস্ত বৈশিষ্ট্য কিন্তু মিস নোবেলের মধ্যে স্বামী বিবেকানন্দ খুঁজে পেয়েছেন। ঠিক আছে? আর কেল্টিক রক্তের মাধ্যমে কি বোঝাতে চেয়েছে না, মূলত প্রাচীন একটা ভাষা কেন্দ্রিক সভ্যতা, যেটা এখানে কেল্টিক, এবং সেই কেল্টিকদের মধ্যে কি না 1200 খ্রিস্টপূর্বাব্দে কেল্টিকের অন্তর্গত নানা ভাষায় অসংখ্য মানুষ কথা বলতেন। এখন শুধু ওয়েলস ভাষাটিতে কিছু সংখ্যক মানুষ কথা বলেন। আয়ারল্যান্ড, স্কটল্যান্ড, ব্রিটেন সহ সমগ্র ইউরোপে জনপ্রিয় ছিল এই কেল্টিক সভ্যতা। লৌহযুগ থেকে মতান্তরে তাম্রযুগ থেকে এই উন্নত ভাষা এবং সভ্যতা ছড়িয়ে পড়েছিল আমেরিকা, কানাডা, অস্ট্রেলিয়া ও আর্জেন্টিনাতে। কিন্তু এখানে কবি বলতে এখানে এই স্বামী বিবেকানন্দ কেল্টিক রক্ত বলতে বোঝাচ্ছেন যে মিস মার্গারেট নোবেলের জন্ম আয়ারল্যান্ডে। এই কারণেই তার মধ্যে সেই কেল্টিক রক্ত বহমান বলে স্বামীজি সেটা কি করেছেন, উল্লেখ করেছেন। অর্থাৎ তার মধ্যেও সেই কেল্টিক রক্তটা রয়েছে। তিনি বিঘ্ন আছে বহু বলছে, কিন্তু বিঘ্ন আছে বহু। বিঘ্ন মানে কি, অনেক বাধা। বলছে এদেশের দুঃখ, কুসংস্কার, দাসত্ব প্রভৃতির কি ধরনের তা তুমি ধারণা করতে পারো না। এদেশে এলে তুমি নিজেকে অর্ধ উলঙ্গ অসংখ্য নরনারীতে পরিবেষ্টিত দেখতে পাবে। তাদের জাতীয় স্পর্শ সম্বন্ধে বিকট ধারণা, ভয়ই হোক বা ঘৃণাতেই হোক, তারা শ্বেতাঙ্গদের এড়িয়ে চলে এবং তারাও এদের খুব ঘৃণা করে। পক্ষান্তরে শ্বেতাঙ্গেরা তোমাকে খামখেয়ালি মনে করবে। অত শ্বেতাঙ্গ কাদের বলছে, ইংরেজদের মানে বোঝানো হচ্ছে। তারা যেহেতু ফর্সা তাই তাদের শ্বেতাঙ্গ বলা হচ্ছে, এবং প্রত্যেকটি গতিবিধি সন্দেহের চোখে দেখবে। তাছাড়া জলবায়ু অত্যন্ত গ্রীষ্মপ্রধান। মানে এখানকার জলবায়ু কেমন, খুব গরম টাইপের। এদেশে প্রায় সব জায়গায় শীতই তোমাদের গ্রীষ্মের মতো, আর দক্ষিণাঞ্চলে তো সর্বদাই আগুনের হলকা চলছে। শহরের বাইরে কোথাও ইউরোপীয় সুখ স্বাচ্ছন্দ্য কিছুমাত্র পাবার উপায় নেই। এই সব সত্ত্বেও যদি তুমি কর্মপ্রবৃত্ত হতে সাহস করো তবে অবশ্য তোমাকে শতবার স্বাগত জানাচ্ছি। সর্বত্র যেমন এখানেও তেমনি আমি কেউ নই, তবু আমার যেটুকু প্রভাব আছে সেটুকু দিয়ে আমি অবশ্যই তোমায় সাহায্য করব।
কর্মে ঝাঁপ দেওয়ার পূর্বে বিশেষভাবে চিন্তা করো এবং কাজের পরে যদি বিফল হও কিংবা কখনো কর্মে বিরক্তি আসে, তবে আমার দিক থেকে নিশ্চয় জেনো যে আমাকে আমরণ তোমার পাশেই পাবে। তা তুমি ভারতবর্ষের জন্য কাজ করো আর নাই করো, বেদান্ত ধর্ম ত্যাগই করো আর ধরেই থাকো, যাই করো আমাকে সবসময় পাশে পাবে। মরদ কি বাত হাতি হে, মরদ কি বাত হাতি কা দাঁত, একবার বেরুলে আর বেরোতে ভিতরে যায় না। অর্থাৎ এই লাইনটার মানে কি বলছে? বলছে হিন্দি প্রবাদ একটা, এর অর্থ কি? পুরুষের কথা হাতির দাঁতের মতো। হাতির দাঁত একবার বের হলে যেমন ভেতরে ঢোকে না, তেমনি পুরুষের মুখ থেকে বের হওয়া প্রতিশ্রুতি কখনো নড়চড় হয় না। কি প্রতিশ্রুতি? না সবসময় পাশে পাবে। খাঁটি লোকের কথারও তেমনই নড়চড় নেই, এই আমার প্রতিজ্ঞা। আবার তোমাকে একটু সাবধান করা দরকার, তোমাকে নিজের পায়ে দাঁড়াতে হবে। মিস মুলার কিংবা অন্য কারো পক্ষপুটে আশ্রয় নিলে চলবে না, মানে ওনাদের মতো হলে হবে না। তার নিজের ভাবে মিস মুলার চমৎকার মহিলা, মানে নিজের ভাবে মিস মুলার কিন্তু চমৎকার, কিন্তু দুর্ভাগ্যক্রমে এই ধারণা ছেলেবেলা থেকে তার মাথায় ঢুকেছে যে তিনি আজন্ম নেত্রী আর দুনিয়াকে ওলটপালট করে দিতে টাকা ছাড়া আর অন্য কিছুর প্রয়োজন নেই, মানে তার ভাবে এটাই তিনি বোঝেন। এই মনোভাব তার অজ্ঞাত সারেই বারবার মাথা তুলছে এবং দিন কয়েকের মধ্যেই তুমি বুঝতে পারবে যে তার সঙ্গে বনিয়ে চলা অসম্ভব। মানে তিনি এরকম মনোভাবের মহিলা যেহেতু, তাই তার সঙ্গে তোমার চলাটাও কি হয়ে যাবে? অসম্ভব হয়ে যাবে। তার বর্তমান সংকল্প এই, তিনি কলকাতার একটি বাড়ি ভাড়া নেবেন তোমার এবং নিজের জন্য, এবং ইউরোপ ও আমেরিকা থেকে যেসব বন্ধুদের আসার সম্ভাবনা আছে তাদের জন্য। এটা অবশ্য তার সহৃদয়তা ও অমায়িকতার পরিচায়ক, কিন্তু তার মঠাধ্যক্ষতা, একটু কঠিন আছে শব্দটা, মঠাধ্যক্ষা সুলভ সংকল্পটি দুটি কারণে কখনো সফল হবে না। সেটি কি কি কারণ? না তার রুক্ষ মেজাজ এবং অদ্ভুত অস্থির চিত্ততা, মানে তিনি খুব অস্থির হয়ে যান। কারো সঙ্গে দূর থেকে বন্ধুত্ব করাই ভালো। সে নিজের পায়ে দাঁড়াতে পারে, তার সবই সুষ্ঠুভাবে সম্পন্ন হয়। মানে যে নিজের পায়ে দাঁড়াতে পারে তার সব কিছুই কী হয়? সুষ্ঠুভাবে সম্পন্ন হয়। অর্থাৎ এখানে স্বামী বিবেকানন্দ বলতে চাইছেন যে তুমি মিস মুলারের হেল্প নিও না, বা মিস মুলারের মতো কারোরই হেল্প নিও না, ঠিক আছে? মিসেস সেভিয়ার নারীকুলের রত্নবিশেষ। তাহলে মিসেস সেভিয়ারকে আবার আরেকটা ব্যক্তিকে নিয়ে এসছেন যিনি কিন্তু খুবই নারীকুলের রত্নবিশেষ, তিনি ভালো, এত স্নেহময়ী তিনি। সেভিয়ার দম্পতি একমাত্র ইংরেজ যারা এদেশীয়দের ঘৃণা করেন না। তাহলে কোন ইংরেজরা এদেশীয়দের ঘৃণা করেন না? উত্তর হবে সেভিয়ার দম্পতিরা। এমনকি স্টাডিকেও বাদ দেওয়া চলে না। একমাত্র সেভিয়াররাই আমাদের ওপর মুরব্বি আনা করতে এদেশে আসেননি, কিন্তু তাদের এখনও কোনো নির্দিষ্ট কার্যপ্রণালী নেই। তারা কি করতে ভারত এসেছে এখনও জানা যায়নি, কিন্তু তুমি এলে তোমার সহকর্মী রূপে তাদের পেতে পারো, ঠিক আছে? তাদের কি করতে পারো? পাশে পেতে পারো, তাতে তোমার ও তাদের উভয়েরই সুবিধা হবে। কিন্তু আসল কথা এই যে নিজের পায়ে অবশ্যই দাঁড়াতে হবে। আমেরিকার সংবাদে জানলাম যে আমার দুজন বন্ধু মিস ম্যাকলাউড ও বস্টনের মিসেস বুল এই শরৎকালই ভারতে কি করবে? পরিভ্রমণে আসবে। মিস ম্যাকলাউডকে তুমি লন্ডনে দেখেছ, সেই প্যারিস ফ্যাশনের পোশাক পরিহিতা মহিলাটি। মিসেস বুলের বয়স প্রায় 50। তিনি আমেরিকায় আমার বিশেষ উপকারী বন্ধু ছিলেন। তাহলে এখানে মিস বুলের বয়স বলে দেওয়া আছে, ঠিক আছে? তিনি কোথাকার বাসিন্দা? আমেরিকার। তারা ইউরোপ হয়ে এদেশে আসছেন। সুতরাং আমার পরামর্শ এই যে তাদের সঙ্গে এলে তোমার পথের একঘেয়েমি দূর হবে। মিস স্টাডি, অর্থাৎ এখানে স্বামী বিবেকানন্দ বলতে চাইছেন যে তারা যখন এদেশে আসবেন তাদের সঙ্গ হয়ে তুমি এসো, তোমার একঘেয়েমিটা লাগবে না। মিস স্টাডির কাছ থেকে শেষ পর্যন্ত একখানা চিঠি পেয়ে সুখী হয়েছি, কিন্তু চিঠিটি বড় শুষ্ক এবং প্রাণহীন। লন্ডনের কাজ পণ্ড হওয়ায় তিনি হতাশ হয়েছেন বলে মনে হয়। অর্থাৎ মিস স্টাডির হতাশ হয়ে আছেন, ঠিক আছে? তারপর বলছে অনন্ত ভালোবাসা জানবে ইতি সদা ভগবত পদাশ্রিত বিবেকানন্দ। বোঝা গেল? তাহলে এই হচ্ছে তোমাদের চিঠিটা। তো চিঠিটা তোমরা কেমন বুঝলে? এটা হচ্ছে পুরো ব্যাপারটা চিঠিতে কবি বোঝাতে চেয়েছেন, অর্থাৎ স্বামী বিবেকানন্দ বোঝাতে চেয়েছেন। ওকে, তো আজকের ভিডিওতে আমি শুধু পড়াটাই তোমাদেরকে বোঝালাম। নেক্সট ভিডিওতে আমি এখান থেকে ইম্পর্টেন্ট প্রশ্নগুলো বলে দেবো। ওকে, তো ভিডিওটা আমি এখানেই শেষ করছি, দেখা হবে নেক্সট ভিডিওতে।